আচ্ছা, আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে। আচ্ছা, আজকে আহ, আমরা দেখব হিডেন মার্কভ মডেল। আমাদের দেখবা ইএলএমএস এ আছে হিডেন মার্কভ মডেল নামে একটা টপিক আমরা ওখানে অ্যাড করে রাখছি। এখান থেকে ম্যাথ গুলো আসে। তো আচ্ছা, আমি তার আগে আমার কাছে থিওরিটি লেখা নাই, আমি একটু তোমাদের দেখাই এখান থেকে, তারপরে আমি তোমার ইসে যাই। দেখো, এখানে লেখা আছে হিডেন মার্কভ মডেল একটা স্ট্যাটিস্টিক্যাল, দেখছো? ইট ইজ অ্যান স্ট্যাটিস্টিক্যাল মডেল দ্যাট ইউজ টু ডিসক্রাইব প্রবাবিলিটি রিলেশনশিপ, একটা সম্ভবত রিলেশনশিপ বিটুইন সিকোয়েন্স অফ অবজারভেশন। কতগুলো অবজারভেশন আমরা পাবো, তার একটা সিকোয়েন্স অ্যান্ড সিকোয়েন্স অফ দ্য হিডেন স্টেট। এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, আমি এটা ম্যাথ যখন দেখাবো তখন দেখতে পারবা। দুটা হলো ভেরিয়েবলস থাকে, একটা হলো হিডেন স্টেট থাকে, একটা হলো অবজারভেশন। এগুলো কোশ্চেনে আমরা দিয়ে দেবো, কোশ্চেনে থাকবে, এর উপর ভিত্তি করে বের করতে হবে। আমি জাস্ট থিওরি পার্ট একটু দেখাচ্ছি। The hidden states are underlying variables that generate the observation data, but they are not directly observable. আর the observations are variables that are measured and observed. তাহলে এই দুটা ভেরিয়েবলস দেওয়া থাকবে। কেউ একজন উপাস থেকে আমাকে রিপ্লাই করো, আমাকে কথা শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, শুনতে পেলে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসো পাশে। শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তাহলে কয়টা সাধারণত ভেরিয়েবলস থাকবে একটু মনে রাখো, পরে ম্যাথে গেলে বুঝতে পারবা। হ্যাঁ, হিডেন স্টেট থাকবে, একটা অবজারভেশন থাকবে। তো অবজারভেশন ভেরিয়েবলস দ্যাট মেজার করা যায়, অবজার্ভ করা যায়, কিন্তু হিডেন স্টেট আন্ডারলাইন্ড ভেরিয়েবল জেনারেট অবজার্ভ ডাটা, কিন্তু সেটা অবজার্ভ করা যায় না। তো সেটাই আমরা দেখবো। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল, এটা মেশিন লার্নিং এ অ্যাপ্লাই করা হয়। এটা বহুল পরিচিত, তোমরা অনেকেই হয়তো এটা নিয়ে কাজ করছো। তাহলে হিডেন মার্কভ মডেল ইন মেশিন লার্নিং আমি এটা তোমাদের দিয়ে দিব। আমি চলে যাচ্ছি মূল আমার হাতে লেখা স্লাইডটাতে। হ্যাঁ, হাতে লেখা স্লাইডটাতে অনেক এখানে একটা ফর্মুলা আছে, তোমরা দেখতে পাচ্ছ? এখানে একটা ফর্মুলা, ওপাশ থেকে তুমি কথা বলো। এইখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছ? এই দেখো, আমি ব্লক করে দিলাম। হ্যাঁ, এই ফর্মুলাটা একটু খেয়াল রাখতে হবে, না রাখলেও সমস্যা নাই। আমরা যখন ম্যাথটা করাবো তখনই তুমি তখন দেখলেও হবে, কারণ এবার মুখস্থ করলে পারবা না। হ্যাঁ, মুখস্থ করাটা কঠিন হয়ে যাবে। তো এর একটা প্রতিপাদন এখানে করা আছে, এটা খুবই সহজ। তোমরা এর প্রতিপাদনের অংশটা জানো, তারপরে আমি একটু দেখাই, জাস্ট একটু বলে দিচ্ছি আর কি। এইখানে বলা হয়েছে যে এরকম প্রবিলিটি অফ একটা সিকোয়েন্স দেওয়া আছে, S1 থেকে SK পর্যন্ত সিকোয়েন্স দেওয়া আছে। দেখো, একটা ইনক্রিজিং অর্ডারে দেওয়া আছে। হ্যাঁ, সিকোয়েন্সটা দেওয়া আছে। তারপরে প্রমাণ করছে পি অফ এস কে বাই এস কে মাইনাস ওয়ান, তারপরে এস কে মাইনাস ওয়ান বাই এস কে টু, একটা করে দেখো কমতেছে এখানে রাইট সাইডে। সবার শেষে যায় দেখবা যে কি হবে, একটা খেয়াল করছো? সবার শেষে যায় এই পাশেরটা হলো S2 S1, সবার শেষে যাওয়ার পরে দেখবা S1টা থেকে যাবে লাস্টে S0, S0 এর মান জিরো, S0 এর মান জিরো, যার কারণে এটা আর দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, S0 এর মান এই ওয়ান ওয়ান এস নট এমন অন হবে, অন হওয়ার কারণে অনটা দেওয়া যাবে না, যার কারণে এখানে শুধু একটা রাখা হয়েছে। এটা হলো ফর্মুলা, মনে রাখার টেকনিক। দেখো, প্রত্যেক ক্ষেত্রে দেখো রাইট সাইডটা ছোট। তো সহজ বুদ্ধি একেবারে, এটাকে বি ধরে নাও আর এটাকে এ ধরে নাও। আমাদের আগের যে ফর্মুলা ছিল নেব-বেস থিওরাম, মনে আছে? নেব-বেস থিওরাম মনে আছে? বা এই বাইস থিওরাম করছিলাম, মনে আছে? কেউ একজন কথা বলো। বাইস থিওরাম করছিলাম, মনে আছে? বাইস জি স্যার, থিওরাম। মিডে ছিল স্যার এটা। হ্যাঁ, সেই ফর্মুলাটা লিখছি, লিখে জাস্ট আমরা একটু করে নিয়েছি, আড়াআড়ি গুণ করে নিয়েছি। তারপরে আমরা এই যে এটাকে লিখতে পারি পি বি এ কমা এ, এটা সমান সমান এটা লিখতে পারি। এটা তো আমাদের কমাকে আমরা ইন্টারসেক্ট হিসেবে ইউজ করতে পারি। জাস্ট এটাকে এখন এখানে সাজাইছি। দেখো, এটাকে বি ধরছি, এটাকে এ ধরছি, ধরে এ পাশে আমরা কনভার্ট করে নিয়েছি। জাস্ট এখান থেকে আমরা করছি কি, একটা করে পিক করছি। প্রথমটা পিক করে এস কে মাইনাস ওয়ান, তারপর এখান থেকে আবার পিক করলাম পি এস কে মাইনাস গিভেন এস কে, এটাকে একটু সাজাইলাম। পরে এটা পিক করার পরে পরে এখান থেকে এই পরে আর বাদ দিলাম, এটা চলে গেল SK-1 বাদ, তারপরে পি SK-2, এখান থেকে SK-2 বা SK-3 করার পরে তারপরে আস্তে 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 দেখবে যে এক সময় ছোট হইতে হইতে এমন একটা অবস্থা যাবে, এরকম একটা দাঁড়াবে P(S1) গিভেন S0। তো S0 এর মান কত? S0 এর মান ওয়ান হয় বলছিলাম আগে। অন হওয়ার কারণে, এই অন হওয়ার কারণে দেখবা যে এই লাস্টের পার্টটা এরকম চলে আসবে। এই প্রমাণ পরীক্ষা আসবে না, প্রমাণটা হলো জাস্ট দেখালাম যে এই ফর্মুলাটা তোমার লাগবে, এই ফর্মুলাটা লাগবে। অথবা ফর্মুলাটা মুখস্থ না করলেও সমস্যা নাই,
পরবর্তীতে আমরা এই ফর্মুলা দিয়ে যখন ম্যাথটা করব তখন তুমি এমনি বুঝে ফেলবা, মুখস্থ করার দরকার নেই আর কি, জাস্ট একটু দেখালাম আর কি। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? একদম কথা বলো পাশ থেকে, শুনতে পাচ্ছ? রেসপন্স করো। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আসলে বেশ কয়েকটা ম্যাথ আছে, এই স্লাইডটা আমি আপলোড করে দিব। বেশ কয়েকটা আছে, তোমরা একটা করলে সবগুলো পারবা আর কি সিকোয়েন্স। তো দেখো এখানে কোশ্চেনটা কিন্তু বেশ বড়, কোশ্চেনটা একটু দেখো। এই আদিত্য আছে, আদিত্য, আদিত্য কথা শুনতে পাও? আদিত্য সদাগর নাকি সব অন করে উপাস থেকে হারাইছে নাকি বুঝি না। আসো, কি একজন থাকলে একটু রেসপন্স করো তো। জি স্যার। হ্যাঁ, এই জয়, জয় তুমি এটা পড়ো, এই কোশ্চেনটা পড়ো, একটু পড়ো, দেখি কি করতে পারো কিনা। জয় পড়ো এই কোশ্চেন, এটা পড়ো, হ্যাঁ কোশ্চেনটা একটু পড়ো, আমি বুঝাই দিচ্ছি তারপরে। The structure of hidden states. হ্যাঁ বলো। হ্যাঁ, এস অন থেকে এস অন এক্সে আছে 0.8, ট্রানজিশন গুলো আছে এস অন থেকে এস টু তে 0.2। পয়েন্ট হ্যাঁ টু, থেকে হ্যাঁ এস ট্রিপল পয়েন্ট টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ট্রানজিশন প্রবাবিলিটিস গুলো এখানে দেওয়া আছে। ট্রানজিশন প্রবাবিলিটি গুলোকে আমি এখানে ম্যাট্রিক্স আকারে সাজাইতে পারি। এই যে এস অন থেকে এস অন এ কত 0.8, এস অন থেকে এস টু তে 0.2, এস পয়েন্ট টু। অন থেকে এস থ্রি তে কোনো কিছু আছে সরাসরি নাই, তার মানে জিরো। জি তারপর স্যার। অবজারভেশন নাম্বার, অবজারভেশন নাম্বার এই যে ভার্টিক্যাল স্লাইসে অবজারভেশন নাম্বার, ওই যে বলছিলাম যে স্টেট দেওয়া থাকবে, আরো ভেরিয়েবল থাকবে, মনে আছে? এই যে জি আমি যে স্যার। ফাইলটা ডকে দেখাইছিলাম, এই দেখো স্টেট থাকবে, স্টেট থাকবে, আর এটা কি থাকবে, এই যে স্টেট থাকবে, এটা হলো অবজারভেশন থাকবে, ঠিক আছে? স্টেট থাকবে, একটা হলো অবজারভেশন থাকবে। তো সেটা দিয়ে আছে এখানে, এই যে স্টেট হিডেন স্টেটটা দিয়ে আছে, দা স্ট্রাকচার অফ হিডেন স্টেট দিয়ে আছে। হ্যাঁ, তারপর অবজারভেশন গুলো দেওয়া আছে। এখন তো অবজারভেশন, আর এই দেখো অবজারভেশন, দেখছো যে কথা ওখানে বলছিলাম সেটাকে আছে, পাইছো তোমরা? মেলে কথার সাথে কি মিলছে কিনা বলো। জি স্যার। আচ্ছা গুড। এখন হলো অবজারভেশন নাম্বার অফ আইল্যান্ড ইন দা ভার্টিক্যাল স্লাইস, এই যে এ ক্যারেক্টার এ, দেখো এ ক্যারেক্টারের ভার্টিক্যাল স্লাইস গুলো বলা হয়েছে যে ভার্টিক্যাল স্লাইস গুলো ক্যারেক্টারের, সেইগুলোর ক্ষেত্রে আমাদের ওয়েট গুলো দেওয়া আছে। দেখো ভার্টিক্যাল স্লাইসের ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে যখন করবো তখন জে কে মানে কি রো কলাম, তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি 0.1, 0.9, 0.10, এটা গিভেন দেওয়া থাকবে আর কি ম্যাট্রিক্সটা। আর একটা হলো বির ক্ষেত্রে দেওয়া থাকবে, বি একটা ইমেজ আছে ফর ক্যারেক্টার বি আর কি, বির ক্ষেত্রে এইটা দেওয়া থাকবে। তারপরে প্রশ্ন করছি সাপোজ দ্যাট আফটার ক্যারেক্টার ইমেজ সিগমেন্টেশন, ক্যারেক্টার ইমেজ সিগমেন্ট করার পরে যদি ফলোয়িং সিকোয়েন্সটা যদি চারটা এরকম 1, 3, 2 এরকম আসে, তাহলে বলা হচ্ছে যে যদি এরকম ধরনের একটা সিগমেন্টেশন আমি করি, একটা একটা ইমেজ, আমি জানি না সেই ইমেজটা কি, যে কোনো একটা ইমেজ হতে পারে, সেই ইমেজটা যদি ক্যারেক্টার সিগমেন্ট করার পরে যদি সেটার অবজারভেশন স্লাইসটা যদি 1, 3, 2 এরকম আসে, তাহলে প্রশ্ন করা হয়েছে তাহলে সেই ক্যারেক্টার কি এ না বি, অর্থাৎ সেই ইমেজটা কি এ না বি। একে কোশ্চেন বুঝতে পারছো? এটাও হিডেন মার্কর মডেল দিয়ে দেখাই দেবো। সো হোয়াট হিডেন মার্কর মডেল ইজ মোর লাইকলি টু জেনারেট দিস অবজারভেশন সিকোয়েন্স, হিডেন মার্কর মডেল ফর এ অর হিডেন মার্কর মডেল ফর বি। অর্থাৎ যদি একটা এরকম ক্যারেক্টার সিমুলেশন করা হয়, একটা ইমেজের করার পর যদি এই রেজাল্টটা আসে, তাহলে বলা হচ্ছে সেই ইমেজটা কি বি হবে না এ হবে, হিডেন মার্কর মডেল দিয়ে দেখাও। এটা হলো কোশ্চেন। কোশ্চেন বুঝছো কিনা? কোশ্চেন না বললে কিন্তু আমি কোশ্চেনে অ্যান্সারে যাবো না। কোশ্চেনটা কি বুঝছো? তোমরা এর আগে কখনো এই পড়া জি পড়ো স্যার। নাই, এই পড়া কিন্তু কখনো পড়ো নাই। সো আমাকে প্রশ্ন করো, কোশ্চেন না বুঝলে প্রশ্ন করো, আমি বলি কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমাদের দেয়া আছে হিডেন স্টেট, আর একটা দেয়া আছে হলো অবজারভেশন নাম্বার। তো আমরা দুটা ক্যারেক্টার নিলাম, একটা ভার্টিক্যাল লাইন বি এর বির ইমেজের, তার এইরকম অবজারভেশনটাও দেয়া আছে। আর হলো ফাইনালি একটা ইমেজকে যদি ক্যারেক্টার সিগমেন্টেশন করে যদি এরকম পাওয়া যায়, তখন বলছি যে সেটা কোন ক্যারেক্টার অর্থাৎ কোন ইমেজ। এটা এটা রিসার্চের খুবই গুরুত্বপূর্ণ হিডেন মার্কর মডেল, যেটা তুমি রিসার্চের কাজে লাগাতে পারবা। কোশ্চেন বুঝছি আমরা? জি স্যার।
আচ্ছা, গুড, কোশ্চেন বুঝতে পারলে খুবই ভালো। হ্যাঁ, কোশ্চেনটা আমি একদম সুন্দরকে দেখাই দিলাম। আর দেখো, এটা কিন্তু স্লাইড না, এটা একটা হাতে লেখা নোট। তো আমার মনে হয় তোমাদের জন্য সহজ হবে। এখন আমি অ্যান্সারটা করি। হিডেন মার্কো মডেল ফর ক্যারেক্টার এর জন্য করবো একবার, বির জন্য করব। এখন এর জন্য কতগুলো পসিবল সিকোয়েন্স আছে সেগুলো আমরা জেনারেট করার চেষ্টা করি। দেখি একটা ছবি আঁকে। হ্যাঁ, আচ্ছা, একটা ছবি আঁকে দেখি। এর অবজার্ভ, চারটা স্লাইস অবজারভেশন পাইছি, 1 3 2 1, চারটা পাইছি, তাই না? আচ্ছা, চারটা যদি পাই তাহলে আমরা এর জন্য আমরা পসিবল আউটপুট কতগুলো সিকোয়েন্স হতে পারে সেগুলো একটু বের করার চেষ্টা করি। দেখো, আচ্ছা, ওখানে আমাদের যে সিডেন্সেস ছিল সেখানে S1 থেকে S2 তে যাওয়া যায়, S2 থেকে S2 তে যাওয়া যায়, S2 থেকে S3 তে যাওয়া যায়, আবার S1 থেকে S1 এ যাওয়া যায়, কিন্তু S1 থেকে S3 তে কোনো নাই কিন্তু এটা। হ্যাঁ, তাহলে সেভাবে সাজাইতে হবে। দেখো কিভাবে সাজাইছি। S1 থেকে S1 এ যাওয়া যায়। দেখো, S1 থেকে S1 এ যাওয়া যায়, আবার S1 থেকে S2 তে যাওয়া যায়, আবার S1 থেকে S2 তে যাচ্ছি, সেটা তো ঠিকই আছে। S2 থেকে S2 তে যাওয়া যায়, দেখো। আবার S2 থেকে S3 তে যাওয়া যায়, S2 থেকে S3 তে দেখালাম, আর S3 থেকে আবার S3 আছে। তাহলে কতগুলো পসিবল সিকোয়েন্স তৈরি হবে এখান থেকে বের করতে হবে। তাহলে প্রথম একটা সিকোয়েন্স তৈরি হলো, আমরা ধরলাম S1 S1 S2 S3, এইরকম একটা সিকোয়েন্স নিলাম। প্রথমটা S1 এটা অন, হ্যাঁ, S1 S1 S2 S3 একটা সিকোয়েন্স হতে পারে। আর একটা সিকোয়েন্স দেখো হতে পারে S1 S2 S3 S3, দেখো এই যে এখান থেকে S1 S2 S3 S3, দেখো যতগুলো সিকোয়েন্স হয় ততগুলো আমরা সম্ভবত এগুলো বের করবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? তাহলে এইটা বের করো। এখন বের করে কিভাবে সেই এটা দেখাই, রেজাল্ট গুলো দেখাই আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার। হ্যাঁ, কি একদম আমার সাথে কথা বলো আর কি। হ্যাঁ, জি স্যার, জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে বির ক্ষেত্রে আমরা একই রকম ভাবে সিকোয়েন্স পরে আমি ক্যালকুলেশনে দেখাচ্ছি। আমি তোমাদের সিকোয়েন্স গুলো আগে বুঝাচ্ছি, থিওরিটা বুঝাচ্ছি। এই দেখো সিকোয়েন্স, হ্যাঁ, দেখছো? তারপরে এখানে একটা সিকোয়েন্স, হ্যাঁ, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি মনে হয় তোমাদেরকে আমার একটা স্লাইডের, আমার কাছে মনে হচ্ছে একটা পেজ কম পড়ে গেছে। এখানে থাকবে 5টা পেজ, 1 2 3 4টা। আচ্ছা, ঠিক আছে, প্রথমটা 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সিকোয়েন্স পেলাম হলো, প্রথমটার ক্ষেত্রে এই ক্যারেক্টারের ক্ষেত্রে একটা সিকোয়েন্স পেলাম, S1 S1 S2 S3। আর একটা পেলাম S1 S2 S3 S3। আর একটা পেলাম হলো S1 S2 S3 S3, দেখছো? আর S1 S2 S2 S3। আর এখান থেকে একটা, মোট মোট 3টে পেলাম আর কি, 3টা। তাহলে একইভাবে আমার বির ক্ষেত্রেও দেখো সিকোয়েন্স কয়টা যাচ্ছে, একটা সিকোয়েন্স, দুটা সিকোয়েন্স, প্রবাবিলিটি সিকোয়েন্স যেগুলো কথা বললাম, আর হলো 3টা সিকোয়েন্স। এখন কিভাবে কাজটা করব, এই সিকোয়েন্স গুলো প্রবাবিলিটি আমরা বের করব, যোগ করব, যারটা বেশি বড় ভ্যালু হবে সে হবে ওই ক্যারেক্টারের লাইকলি, অর্থাৎ সেই ক্যারেক্টারের মধ্যে সে পড়বে। কোশ্চেন যেটা আমাদের ছিল, কোশ্চেনটা ছিল আমাদের যে এখানে এইরকম একটা আমরা অবজারভেশন পেয়ে গেছি কোন একটা ইমেজকে সিগমেন্ট করে, তারপর সেটাকে আমরা এখন বলার চেষ্টা করছি আমার যে এ এবং বি ক্যারেক্টারটার যে অবজারভেশন দেওয়া আছে সেটা আমরা হিডেন মার্কার অ্যাপ্লাই করে বলতে যাব আমার ওই ইমেজটা কোনটার মধ্যে হয়, অর্থাৎ এ ইমেজ হবে না বি, অর্থাৎ এ ক্যারেক্টার হবে না বি ক্যারেক্টার হবে। আমরা ইমেজ হিসেবে এটাকে ক্রিয়েট করছি। এটা ধরতে পারছো? কথা বলে একজনের পাশ থেকে। জি স্যার, দেখা যাচ্ছে হ্যাঁ, স্যার। তাহলে এখন আমি শুরু করি কিভাবে প্রথম সিকোয়েন্সটা কিভাবে ক্যালকুলেশন করি। এইটা কিন্তু তোমাকে ড্র করা শিখতে হবে, এটা কিন্তু দেয়া থাকবে না। এটা কিন্তু তোমাকে শিখতে হবে কোথা থেকে, এটা শিখতে হবে এইখানে যে অবজারভেশন এটা দেয়া আছে যেটা পাইছি, আর এখানে nested পাইছি। দেখো এখানে সব যেগুলো সম্ভাব্য কানেকশন আছে সেগুলো এখানে ড্র করা হয়েছে, কিন্তু S1 থেকে S3 তে কোনো কানেকশন নাই, যার কারণে কিন্তু ওটা ড্র করা হয়নি। যদি থাকলে পারে তখন আর এটা হবে। সেটা আমি একটা বড় বড় দেখাবো না আর কি, বড় 6টা একটা অবজারভেশন আছে, অনেক বেশ বিগ সাইজের। এটা কিন্তু তোমাকে নিজে
আঁকা শিখতে হবে। তাহলে এখানে সিকোয়েন্স অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে S1 S2 S3 এভাবে আমরা সেট করে দিয়েছি যে অবজারভেশনগুলো পাইছি। এখন দেখো ফর্মুলাটাই হলো এরকম যে S1 এর ক্ষেত্রে আগে ধরবো, তাহলে S1 এর ক্ষেত্রে খেয়াল করো, S1 এর ক্ষেত্রে এইখানে দেখো, তাহলে এর মাথার উপরে দেখো অবজারভেশনটা ছিল 1, তাহলে 1 গিভেন S1, দেখছো 1 গিভেন S1, আর S1 নিজের সাথে নিজেরই একটা ট্রানজিশন আছে, আছে না নিজের সাথে নিজের, এই যে এখানে নিজের সাথে নিজের আছে না, এই যে নিজের সাথে নিজের, খেয়াল করছো? জি হ্যাঁ, স্যার। ওকে। তাহলে পি S1 বাই S1 মাল্টিপ্লাই, তারপরে এইটা S1, দেখো S1 এর মাথার উপরে আছে 3, 3 গিভেন S1 মাল্টিপ্লাই, তারপরে এখান থেকে সেকেন্ডটা যাচ্ছে এস, কি যাচ্ছে S1 থেকে 2, তাহলে S1 থেকে 2 S2 গিভেন S1, এই যে এটা এখান থেকে এই ট্রানজিশন। তারপরে আছে আমার 2 আছে, তো 2 নিজেই হলো মাথার উপরে যে 2, 2 গিভেন S2, 2 থেকে 3 এর একটা কানেকশন আছে, তাহলে S3 গিভেন, প্রবাবিলিটি S3 গিভেন S2, তারপরে লাস্টে আর একটা আছে আমাদের S3, S3 তো আর কোথাও যায়নি, তাহলে S3 মাথার উপর 1 আছে, ওই যে আমাদের অবজারভেশন যেটা, এই যে এখান থেকে অবজারভেশন সেট করছি, তাহলে 1 গিভেন S3, তারপরে আর তার নাই S3 থেকে তার কারো কানেকশন নাই, তাই ওটা নিতে পারলাম না। এই হলো ফর্মুলাটা সেট করতে হবে। এটুকু বুঝতে পারছি, এটা বুঝতে পারি সব শেষ, একদম সহজ। এটুকু বুঝছি কিনা, এটা না বুঝলে বলো, আমি আবার এটা বললাই। এটা বুঝতে পারছি কিভাবে সাজাতে হয়? জি স্যার। এটা হ্যাঁ একদম সহজ। এখন এখান থেকে আমার এই যে এই মানগুলো আমি এখান থেকে ইজিলি বসাতে পারি। এই দেখো S1 গিভেন S1, এটার মান কত কে বলতে পারবা? এইখানে দেওয়া আছে একদম শুরুতে, এই যে S1 গিভেন S1 থেকে 0.8, তাহলে 0.8টা আমরা এখানে নিলাম, আর এটাকে একটা নাম দিলাম আর কি, বি অন অন নাম দিলাম, পরে হলো নামটা দিলে পরে কিভাবে ভ্যালু আনা হয় সেটা দেখাবো। তারপরেরটা হলো এখানে বি অন 3, এই যে এটা বি অন 3, তারপরে প্রবাবিলিটি অফ S2 গিভেন S1, S2 গিভেন S1 এর ভ্যালু কত দেখো তো, S2 গিভেন S1 এর ভ্যালু হলো, দেখছো S1 থেকে S2 0.2, এই যে 0.2, হ্যাঁ 0.2, S1 থেকে S2 তে 0.2, এখানে আছে 0.2, তারপরে হলো আহ এটাকে আমরা দিলাম P2 গিভেন S2, তাহলে এখানে B22 দিলাম এটার নাম, আর এখানে আছে PS3 গিভেন S2, অর্থাৎ S2 থেকে S3, এটার হলো ওয়েট আছে 0.2, এই দেখেন দেখো S2 থেকে S3, S2 থেকে S3, এই যে 0.2, এই যে এখান থেকে দেখা যাবে, এই দেখো এই দেখো, দেখছো এই যে 0.2, দেখতে পাচ্ছো? জি স্যার। জি হ্যাঁ এই দেখো এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম। এখন এই যে এই ভ্যালুগুলো আমার দরকার, এটা 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 কোথায় আছে, এইটাই দেখো এইখানে ম্যাট্রিক্স, এই দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সের এখানে দেখো এই ভ্যালুগুলো আছে, বি অন অন ভ্যালু আছে, হ্যাঁ, তারপরে B3 অন ভ্যালু আছে, 3 থেকে 1 থেকে 3 আছে, B22 ভ্যালু আছে, এই সে ভ্যালুগুলো, এই যে 0.9, দেখছো এই 0, যে পয়েন্ট এখানে 8, এগুলো সব এখানে বসিয়ে দিছি, বসিয়ে দিলে ক্যালকুলেশন আসছে 0, এই যে 0 আসছে, পুরোটা 0। এই ক্যালকুলেশন বুঝছি কিনা সবাই বলো? এই একটা স্যার। বুঝতে পারলে তো আর সমস্যা নেই, পুরো ম্যাথ হয়ে যাবে, একটা বুঝতে পারলে math। এটা বুঝতে পারছি সিকোয়েন্স থেকে কিভাবে মান বের করে। জি স্যার, বোঝা হয়েছে। হ্যাঁ গুড, তাহলে আমাদের এখান থেকে সিকোয়েন্স থেকে একটা পেলে, আরেকটা সিকোয়েন্স S1 S2 S2 S3, আরেকটা হবে S1 S2 S3 S3। তাহলে পরেরটা করি S1 S2 S2, একইভাবে আমরা কি করব, এরকম ভাবে আমরা ভ্যালু এগুলো সাজাবো, অন বাই গিভেন এরকম সাজানোর পরে ঠিকই এই জায়গাগুলোতে যে ভ্যালুগুলো আছে সেগুলো নেবে। এটা আমরা এই ক্যারেক্টার জন্য করছি, তাই এই ম্যাট্রিক্স থেকে ভ্যালুগুলো সেখানে আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেলাম সেটা হলো এটা। এটা থাক, আরেকটা আছে আমাদের সিকোয়েন্স, এটা হলো S1 S2 S3 S3, এই যে এইটা, এই যে S1 S2 S3 নিচ দিয়ে গেছে একটা, এই তিনটা মোট কতগুলো প্রবাবিলিটি সিকোয়েন্স আছে বলছিলাম না, সেই সিকোয়েন্স গুলো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তা আমি এটা চিত্র এঁকে দেখাইছি, এটা আঁকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তুমি যদি সিকোয়েন্সটা নিজে বের করতে পারো তাহলে এটা আঁকতে হবে, এটা ম্যান্ডেটরি না। এটা আঁকা মানে এই সিকোয়েন্সটা দেখা খুব সহজ হয় এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম। একটু চেষ্টা করবে, এটা আঁকা শিখবে আর কি। তারপরে আমরা একইভাবে ওখান থেকে আমরা এই ফর্মুলা সেট করে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। রেজাল্ট পেলাম। এখন কি করবো আমরা, টোটাল আউটপুট প্রবাবিলিটি অফ দ্য ক্যারেক্টার এ, এটাকে যোগ করার পরে এই একটা রেজাল্ট পেলাম। এই রেজাল্টটা মনে রেখে একটু খেয়াল রাখো, এটা তো বের করতে পারছি আমরা। হম, দেখা যাচ্ছে। হ্যাঁ জয় বুঝতে পারছো? জি স্যার, দেখা যাচ্ছে। গুড, হ্যাঁ গুড।
তারপরে একইভাবে তো আমার সিকোয়েন্স তো মানে বির জন্য তিনটেই হবে, কারণ আমার তো আলাদা কোনো হিডেন স্টেট ড্র করে নেই। হিডেন স্টেট তো আমার একটাই, হিডেন স্টেট তো আমার একটাই, যার কারণে এই চারটার জন্য অবজারভেশনের জন্য আমার এরকম তিনটাই আসবে। তো তিনটাকে আমি বির জন্য অ্যাপ্লাই করবো। জাস্ট ভ্যালুগুলো এই যে B11, B13, B22, এই ভ্যালুগুলো হলো বির থেকে নিব। এই যে বির যে ক্যারেক্টার আছে, বি যে ইমেজটা ছিল, আমরা এই ক্যারেক্টারটাকে ইমেজ হিসেবে নিয়েছি, এখান থেকে ভ্যালুগুলো নিব। আর আগের উপরের ভ্যালু তো আমাদের আছেই দিয়া, যে অবজারভেশনটা গিভেন দিয়ে আছে, দিয়ে প্রথমটা আমরা ক্যালকুলেশন করলাম, এটার ক্ষেত্রে 0 পেলাম। দ্বিতীয়টা ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করার পরে একটা ভ্যালু পেলাম এখানে। তারপরে আবার আমরা থার্ডটার ক্ষেত্রে করলাম S1:S2:S3 করার পরে এখান থেকে আবার একটা রেজাল্ট আমরা ক্যালকুলেশন করে ফেললাম, একই ফর্মুলা। এখন যোগ করার পরে এই ভ্যালুটা বড় না এই ভ্যালুটা বড়, দেখো তো, 0.0023 সামথিং, এখানে 0.00967 সামথিং, কোনটা বড় বলো কেউ একজন? স্যার সেকেন্ডটা বড়। সেকেন্ডটা বড়। তাহলে যদি বড় হয়, তাহলে আমি যে একটা একটা ইমেজ আমি সিগমেন্টেশন করছিলাম, সেই ইমেজটা আমি জানি না কি ইমেজ, আমি জানি, হয়তো কম্পিউটার তো জানে না। তাহলে কম্পিউটার তো এখন বুঝে শুনে বলবে যে সেটা কোন ক্যারেক্টার। কম্পিউটার এখন দেখছে যে সেই ক্যারেক্টারটা বি এর সাথে সবচেয়ে বেশি মিল আছে, তাহলে আমরা বলতে পারি সে ক্যারেক্টার বি। এভাবে আমরা কি করতে পারি, ক্যারেক্টার বা ইমেজকে রিকগনিশন করতে পারি, রিকগনাইজ করি। ইমেজ রিকগনিশন করা মানে ক্যারেক্টার রিকগনিশন করা, সিম্বল রিকগনিশন করা, হ্যাঁ, তাই না? জেস্টার আছে না, জেস্টার রিকগনিশন করা, রিসার্চ করে না, এই রিসার্চ দেখো না, তো সেগুলো দেখো এইভাবে কাজ করে। হ্যাঁ, তাহলে দেয়ার ফোর ক্যারেক্টার বি ইজ মোর লাইকলি ফর গিভেন অবজারভেশন সিকোয়েন্স। এই সিকোয়েন্স যদি এরকম পাওয়া যায় অবজারভেশনে, তাহলে সেটা বি হওয়ার সম্ভাবনা বেশি। এবার কি বুঝতে পারছো? রিয়েল লাইফ চিন্তা করো আর আমাদের ম্যাথটা চিন্তা করো, হিডেন মার্কov মডেল কিভাবে কাজ স্যার করে, বুঝছো? সিকোয়েন্সটা কি দেওয়া থাকবে? ওই যে এ- এ- 1 3 2 1 উপর যে কোয়েশ্চেনে ছিল যে একটা হ্যাঁ, সিকোয়েন্স এটা ছিল। আমরা পরীক্ষায় দিয়ে দিব, এটা আমরা পরীক্ষায় দিয়ে দিব। কিন্তু যখন তোমরা রিসার্চ করবা, তখন অন্য কোনো একটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে সিকোয়েন্সটা বের করবা, ফিচার এক্সট্রাকশন করে এই সিকোয়েন্সটা রিসার্চের ক্ষেত্রে আলাদা করে, এটা আমরা পরীক্ষা দিয়ে দিব। আর কিন্তু সাধারণত এই যে অবজারভেশন ফোর্স স্লাইস ওয়াজ অবজার্ভ, এই অবজার্ভটা আমরা আবার অন্য টুলস বা অন্য অ্যালগরিদম দিয়ে এই অবজার্ভ সিকোয়েন্সটা বের করতে পারি, ফিচার এক্সট্রাকশন করে এটা বের করতে পারি। কিন্তু আমরা পরীক্ষার জন্য দিয়ে দিব, সেটা বের করে এরকম একটা সিকোয়েন্স পাওয়ার পরে তোমাকে এখন ডিসাইড করতে হবে এটা কোন ইমেজ হয় বা কোন ক্যারেক্টার হয়, তখন এই হিডেন মার্কov মডেল অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষা আমরা এটা দিয়ে দিব, কিন্তু এটাও বের করে নিয়ে আসা যায়। আমরা ফিচার এক্সট্রাকশন করতে পারি না, কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আর এখানে তো আমরা ফিচার এক্সট্রাকশন করছি না, আমরা জাস্ট এখানে ধরে নিলাম সাপোজ দ্যাট আফটার ক্যারেক্টার ইমেজ সিগমেন্টেশন, এই যে ক্যারেক্টার ইমেজ সিগমেন্টেশন মেথড আছে না, সিগমেন্টেশন মেথড অ্যাপ্লাই করার পরে এটা পেলাম। এই সিগনেচার মেথড, এটা তোমার করা লাগবে না, আমি জাস্ট বলে দিচ্ছি এটা পাওয়ার পরে এখন তুমি অ্যাপ্লাই করো। আমরা তো করছি হিডেন মার্কov মডেল, আমার তো ক্যারেক্টার সিগনেশন এই মডেল তো অন্য কিছু দিয়ে করবো, সেটা আলাদা জিনিস, সেটা আমাদের এখানকার কাজ না। হ্যাঁ, এটা দিয়ে দেওয়া থাকবে। তাহলে দেখো, তোমাদের এখানে সবচেয়ে বেশি যেটা হবে সেটা হলো যে এখানে তো চারটা অবজার্ভ ছিল, এখানে চারটার স্টেটটা ছোট ছিল, হিডেন স্টেটটাও খুব ছোট ছিল, তাই তোমাদের এটা করাটা সহজ হবে। কিন্তু পরেরটা দেখো, পরের যে ম্যাথটা আছে, এটাতে পাশে প্র্যাকটিস করো। দেখো এখানে স্টেট গুলো S0, S1, S2, S3 চারটা আছে এখানে কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো এগুলো কিভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, অবজারভেশনটা দেওয়া আছে, এটা তোমার বাসায় দেখবা আর কি। হ্যাঁ, আর এখানে দুটা ক্যারেক্টারে দেওয়া আছে। এখানে দেখো 1 2 3 4 5টা, তার মানে এখানে কতগুলো পসিবল হতে পারে, এই পসিবলটাকে আমি এখানে এই ছবি এঁকে আলাদা করে আমি পসিবল গুলো ড্র করছি। 1 2 3 4 5 6, তাহলে ক্যারেক্টার এর জন্য 6 বার করবা, ক্যারেক্টার বির জন্য 6 বার করবা, 12 বার করার পরে প্রথম 6 বারে যোগ করে একটা রেজাল্ট আসবে, তারপরে এবার 6 যোগ করে রেজাল্ট আসবে, তারপরে তুমি ডিসাইড করবা। এবার কি ধরতে পারছো এটা, যে স্টেট বেশি হলে কি করতে হয়? কথা বলে গে একজন, কথা বলে গে একজন। জি স্যার। হ্যাঁ, স্টেট বেশি হলে যে এভাবে করতে হয়। একই ফর্মুলা, ফর্মুলা আলাদা না, ফর্মুলা একই ফর্মুলা, যেটা তোমরা দেখছো এইভাবে যোগ করে দাও, 6টা 6টা 12টা, এই ম্যাথটা আসলে এটা কিন্তু বেশি নাম্বারে আসবে। এই যে এখন হলো আবার বি ক্যারেক্টারের জন্য, এই যে এখানে রেজাল্ট করার পরে এটা ডিসাইড করে এখান থেকে রেজাল্ট একটা শো করে দেখাইছে আর কি।
ফাইনাল রেজাল্টটা এটা বি ক্যারেক্টারে চলে গেছে, বির মানটাই বড় আসছে আর কি। এই যে এটা একটা মান, আর এখানে একটা, যার মান যত বেশি কাছাকাছি হবে সে ওই ক্যারেক্টারের মধ্যে চলে যাবে। তাহলে বুঝতে পারছেন এখানে দুটো বড় অঙ্ক আছে, প্রথমটা একটা দেখালাম আর এমনি একটু থিওরি বললাম। হ্যাঁ, তো এইটা ম্যাথ আকারে আসে, তো তোমরা এটা করবা। হ্যাঁ, এটা আমাদের বাকি ছিল আমি দেখলাম, তো এটা করবা। হ্যাঁ, পারা যাবে না? জি স্যার। হ্যাঁ, স্যার আগে কত আগে মার্কের ম্যাথ বাকিটা। থাকতে পারে স্যার? হ্যাঁ বলো। স্যার কত মার্কের ম্যাথ থাকতে পারে? এই প্রথমটা যদি হয় 5 মার্কের, আর পরেরটা আসবে 8 মার্কের। ডিপেন্ড করে হলো আমার ট্রানজিশন স্টেটটা কত বড়। হ্যাঁ বুঝছো, এইটা জি হলো স্যার। 8 মার্কের, আর প্রথমটা আসলে 5 মার্ক। প্রথমটা ছোট না, 3 3 6টা, আর এখানে হলো 6 6 12টা। তাহলে এটা তো 8 মার্ক 10 মার্ক, 10 মার্ক দিলেও সমস্যা নেই, 8 মার্ক 10 মার্ক দিতে হবে, কারণ ক্যালকুলেশন আছে। কঠিন কিছুই না, জাস্ট হলো এই যে এখান থেকে তোমার এটা বের করাটাই কঠিন। তো একটু প্র্যাকটিস করলে হবে, যে আমি যেভাবে করছি এটা এরকম। এখন যদি অন্য কোনো ভ্যালু দেই আর যদি এরকম ধরনের 4টা স্টেপ থাকে, তুমি কিন্তু পারবা, কারণ যে একবার শিখে ফেলছো, এটা বানানো শিখে ফেলছো আর কি। হ্যাঁ, জাস্ট এরকম ভাবে সাজিয়ে নিয়েছি সহজ করার জন্য, না হয় তোমার কষ্ট করে বারে বারে ক্যালকুলেশন এখানে সাজিয়ে নিবা। এই প্রথম ম্যাথটা সাধারণ নাই, প্রথম ম্যাথটা আলাদা আলাদা করছি, এখানে সাজিয়ে নিবা প্রথম ম্যাথটার ক্ষেত্রে। হ্যাঁ, এইভাবে সাজিয়ে নিবা, আমি একটু লিখে দিই। হ্যাঁ, S1 S1 S2 S3 একটা, তারপরটা কি বলো তো? S1 S2 S2 S3, তারপরটা কি বলো? S1 S2 S3 S3, এই তিনটা। তাহলে এর জন্য তিনটা করবা, বির জন্য তিনটা করবা, তারপরে এর তিনটা করে যোগ করবা, আর বির জন্য তিনটা করে যোগ করবা, হয়ে যাবে আর কি। ঠিক আছে না? কি জি পারা স্যার। যাবে? এটা মার্কের মধ্যে কি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মেশিন লার্নিং ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে এর মোট কয়টা ভেরিয়েবল থাকে? দুটা, একটা হলো হিডেন স্টেট আর একটা হলো অবজারভেশন। মনে থাকবে, জি স্যার। হিডেন স্টেট আর অবজারভেশন। এখন এই অবজারভেশন গুলো সিকোয়েন্স গুলো আবার হলো ম্যাক্সিমাম হতে পারে, 1 2 3 অনেকগুলো হতে পারে, ডিপেন্ডিং অন দা হিডেন স্টেট। হ্যাঁ, আর আনসিন যে আমি ক্যারেক্টারটার উপরে অবজার্ভ করে যেটা পেলাম, স্লাইসড কতগুলো পেলাম, সেটার উপর ভিত্তি করে আমার ওখানে কিন্তু এরকম অবজার্ভ সিকোয়েন্স গুলো বেশি হতে পারে। কেউ হয়তো মনে করতে পারো যে আমি একটা সিকোয়েন্স দিয়ে করে দিব, অঙ্ক মিলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু হবে না, তোমাকে কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে তোমার অবজার্ভ সিকোয়েন্স কতগুলো, ঠিক অতগুলো জন্য হিসাব করে যোগ করে তারপরে রেজাল্ট দেখাতে হবে। পারা যাবে না? কি পারবে তো জি স্যার। সবাই? হ্যাঁ, পারবা পারবা, সহজ আছে। আর না পারলে তো আমি আছি, তোমরা না পারলে আমার সাথে দেখা করবা, আমি তোমাদের হেল্প করবো কাউন্সিলিং হবে। হ্যাঁ, তাহলে নোটটা আমি আপলোড করে দিব না? হ্যাঁ, তোমরা ওখান থেকে আপলোড করা নাই? হ্যাঁ, তোমরা ওখান থেকে দেখে শিখবা, পারবা। আমার কাছে মনে হয় যে আমার কাছে আর জিজ্ঞাসা করতে হবে না, তোমরা নিজেরাই পারবা। তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আমাদের পড়া শেষ, তেমন কিছু নেই। আমরা সামনের দিকে কিছু কাজ করতে পারি, সেটা হলো তোমাদের ক্লাসের মধ্যে রিসার্চ পেপার কিভাবে লিখতে হয়, কিভাবে অর্গানাইজ করতে হয়, এটা নিয়ে আমি যদি ক্লাস নিই তাহলে কি ভালো হয় না? কি বলো? তোমাদের উপকার হয় কিনা? অনেক জি ভালো স্যার। হয়েছে, জি স্যার, ভালো হবে। অনেক ভালো হয়। তোমরা, হ্যাঁ, তোমরা তো আজকেও একটু দেখাইতে পারতাম। আমি ওই যে গত রাত ভরে আমি সকালে ফজর নামাজের পরে ঘুমাইছি, ওই যে আমার একটা পেপারে অনেক কাজ করছে আর কি। তোমাদের একটু দেখাই হালকা একটু, জাস্ট 5 মিনিট সময় দেখাচ্ছে, বেশি সময় লাগবে না। এই আমি তোমাদের ফিজিক্যালি ক্লাসের মধ্যে সুন্দর করে কয়েকটা এক্সাম্পল আকারে দেখাবো আর কি। হ্যাঁ, আহ, একদম সিকুয়েন্সিয়ালি। এই দেখো একটা পেপার দেখতে পাচ্ছ এখানে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটা আমার একটা কাজ, আমি কয়েক জায়গায় এটা বেশ কয়েক জায়গা থেকে গেছে, ভালো একটা রিভিউ হওয়ার পরও আবার আমি মানে ওখানে কিছু জায়গায় রিজেক্ট করছে, আমি আবার ভিডিও করছি, এখন আমার জাস্ট সাবমিটের অবস্থা আছে। তো অর্গানাইজেশন কিভাবে করতে হয়, সাধারণত একটা টাইটেল থাকে, এগুলো তো জানোই, কিছু নাম টাম এরকম থাকে। আমি একটা টেমপ্লেটে লিখছি, এটা একটা স্পিন জেনারেটেড টেমপ্লেটে আপাতত আমি একটু দেখাচ্ছি। তারপরে অ্যাবস্ট্রাক্ট থাকে, এই অ্যাবস্ট্রাক্ট সম্বন্ধে একটু বলি। এই অ্যাবস্ট্রাক্টটা থাকে, এখানে কিন্তু কোনো ইতিহাস টিতিহাস লেখা লাগে না। তোমরা দেখি ইতিহাস লেখো, হিস্টোরি লেখো, না হিস্টোরি টিস্টরি লেখা যাবে না। এইখানে থাকবে হলো কোন বিষয় সম্বন্ধে বলি, এখানে থাকবে হলো তুমি কি করতে চাচ্ছ, হ্যাঁ, কি আছে, আর তার চ্যালেঞ্জ কি, আর তুমি সেটা কি কিভাবে সমাধান করবা। আর শেষের দিকে লাইনে তোমার এক্সপেক্টেড রেজাল্টটা তুমি পাইছো, রেজাল্টটা পাইছো সেটা দেখানো। এখানে অনেকে হিস্টোরি লেখে, এখানে কোনো হিস্টোরি লেখা যাবে না।
এখানে লিখতে হবে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে একদম পুরো পেপারে একটা সারমর্ম লিখতে হবে। এটা মনে থাকবে, লিখে রাখো কাগজে কলমে। পাশে যারা আসো একটু মুখে মুখে বলে দিচ্ছি, পরে আমি বিস্তারিত ক্লাসে আবার লাইন ধরে ধরে শেখাবো আর কি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লেখা কি হবে এখানে লিখতে হবে একদম, আমি কি কি মেথড গুলো অ্যাপ্লাই করছি, কেন অ্যাপ্লাই করছি, হ্যাঁ কেন দরকার, এই বিষয়গুলো সম্বন্ধে হাইলাইট করতে হবে। এটা করলে কি সমস্যার সমাধান করা হবে, কোনটা রিসলভ করা যাবে, হ্যাঁ, এবং আমরা কেমন ধরনের রেজাল্ট পাইছি সেরকম। দেখুন আমি যদি লাস্টের একটা লাইন করে শোনাই তোমাদের, তাহলে দেখতে পারবা এখানে ওইভাবে কত। ইন দিস স্টাডি, এই দেখো, ইন দিস স্টাডি দ্য সিমুলেশন রেজাল্ট অবটেইনড from the proposed PLC method provide tremendous performance from the perceptual object and objective evaluation in contrast of the prevailing PLC approaches. অর্থাৎ এখানে ওই প্রিভেলিং মানে তথাকথিত বা পূর্বের যে সমস্ত অ্যাপ্রোচ তার থেকে আমাদের এই মেথডটা সিমুলেশনে ভালো রেজাল্ট দেয়। অনেক সময় কিন্তু তাকে পার্সেন্টেজ দেখানো হয়, 95%, 93% রেজাল্ট দেখানো হয়, সেটা কোনো সমস্যা নাই। অর্থাৎ দেখো লাস্টে একটা লাইন, এগুলো কমন থাকে, এই লাইনগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবা। শুরু থেকেই অনেকেই হিস্টোরি লেখে, দরকার নাই, সরাসরি তুমি কি নিয়ে কাজ করছো সেই কথাটাই লিখবা। এই যে এখান থেকে লিখতে দিস প্রসেস পেপার প্রসেস অ্যান্ড অ্যাকুরেট স্পিচ packet reconstruction method for packet loss where the residual error of linear prediction is estimated and incorporated into an accurate actual এলপি অ্যাপ্রোচ। মানে একটা লাইনের মধ্যে মনে করো পুরো কাজের মেন একটা কথা লিখে দেওয়া আছে, তারপরে আমি কি অ্যাপ্লাই করছি, কোন মেথডটা এখানে সমস্যা করে কি আছে, এই টাইপের। অর্থাৎ এখানে পুরো কাজের একটা সারমর্ম লিখতে হয়। অনেকেই দেখি তোমরা লিখছো, আমাদের কাছে অনেকে পেপার পাঠায়, ইতিহাস লেখে, হিস্টোরি লেখে, হিস্টোরিক্যাল ব্যাপারগুলো লেখে, অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা এখানে লেখা যাবে না, ওইরকম ধরনের যেগুলো হিস্টোরির কথা লেখা যাবে না। বুঝতে পারছো? এরপরে এখান থেকে ইন্ট্রোডাকশনটা পার্ট থাকে। ইন্ট্রোডাকশন পার্টে এখানে দুই রকমের ঘটনা ঘটে। আমি একটা ইন্ট্রোডাকশন লিখছি, একটু মনে রেখো, এটা মার্চ লিটারেচার রিভিউ। আসলে মূলত এই পর্যন্ত করে ইন্ট্রোডাকশন। এটা দেখো, খেয়াল করছো, এটা ইন্ট্রোডাকশন এটা। তারপরে তুমি লিটারেচার রিভিউ লিখতে পারো আলাদা একটা ইয়ে দিয়ে। তো আমি তা না করে একটা স্মার্ট ওয়ে আছে যে একই সাথে এখানে একটা প্যারা করে আমি এটা লিটারেচার রিভিউ করছি। অর্থাৎ আমার কোন কোন আর্টিকেল গুলো কাজ করা হয়েছে এখানে লিটারেচার রিভিউ মার্কস করে দিছি। করার পরে আমি 3 নম্বর প্যারাতে গিয়ে ক্রিটিসাইজ করছি যে আমার ওই উপরের যে লিটারেচার যেগুলো আছে সেগুলোর মধ্যে কি কি সমস্যা আছে, ক্রিটিসাইজ করে শেষের দিকে আমি বলছি কি যে আমরা কি কাজ করতে যাচ্ছি, আমাদের কি, এই যে তখন এখানে একটা লাইন লিখছি। দেখো, দেখছো, এভাবে এভাবে তুমি শিখতে পারবে। আমার প্রতিটি পেপার ধরে তুমি শিখতে পারবে এভাবে। এই লাইনটা লিখে দিচ্ছি এখানে যে তাহলে আমরা হলো এই সমস্যাগুলো সমাধান করে একটা ভালো কাজ করতে যাচ্ছি। বুঝতে পারছো? কেউ একজন কথা বলো বসে থেকে। জি স্যার। হ্যাঁ, এখানে তুমি আবার লিটারেচার রিভিউ আলাদা করে লিখতে পারো, তখন আবার ওর নিচে যায় এটা লিখতে হয়। এটা স্মার্ট একটা ওয়ে, দেখবে ম্যাক্সিমাম ভালো ভালো পেপার গুলোতে লিটারেচার রিভিউ মার্কস করা থাকে। আমি এটার বেশি দেখাচ্ছি না, পরে তোমাদেরকে আরো আলোচনা করব। তারপর প্রপোজ মেথড লিখবা, প্রপোজ মেথডের মধ্যে কোন মেথডটা তুমি প্রস্তাব করছো সেটা একটা ইকুয়েশন ভিত্তিক আলোচনা করলে বা অ্যালগরিদম দিয়ে বলে ভালো হয়। তারপরে তোমার কন্ট্রিবিউশন কি, যে আমি এটা আমার কন্ট্রিবিউশন, এটা এই কাজটা আমি করছি, এখানে কন্ট্রিবিউশন, এর জন্য আমি একটা অ্যালগরিদম ডিজাইন করছি, আমাদের অ্যালগরিদম করা ডিজাইন। তারপরে আমি এখানে কিভাবে অপারেশনটা করছি সেই অপারেশনটা এখানে পুরো ম্যাথমেটিক্যাল রিভিশন দেখাইছি। হ্যাঁ, তারপরে একটা এখানে ম্যাথমেটিক্যাল রিভিশন ভিতরে আরেকটা কন্ট্রিবিউশন ছিল, সেই কন্ট্রিবিউশনটা এখানে আরেকটা দেখাইছি, আরেকটা অ্যালগরিদম অ্যাপ্লাই করছি। তারপরে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টের মধ্যে আমরা কি কি ইস্যুগুলো বা কন্ডিশন গুলো রাখছি সেটার উপরে আমরা সেটাকে এখানে একটা ফিগার দিয়ে দেখাইছি। হ্যাঁ, দেখতে পাচ্ছো? এবং এক্সপেরিমেন্টাল কন্ডিশন গুলো এখানে টেবিল আকারে আছে আর কি। তো এই ছবি পড়ে দেখো এখানে কন্ডিশন গুলো টেবিল আকারে এখানে রেখে দিছি। তারপরে এখানে কোন ডাটা সেটটা আমি ইউজ করছি, সেই ডাটা সেটের কিভাবে কালেকশন করা হয়েছে আমি যেভাবে করছি সেটা আমি লিখছি, তুমি যেভাবে করবা সেভাবে লিখবা। এরপরে রেজাল্ট থাকবে, রেজাল্ট বানানোর মধ্যে আমরা কয় রকমের রেজাল্ট দেখাইছি, একটা পারসেপচুয়াল রেজাল্ট দেখাইছি, এটা ছবি আর কি। একটা পিস একটা অবজেক্টিভ রেজাল্ট দেখাইছি, অবজেক্টিভ রেজাল্টের মধ্যে আরেকটা দেখাইছি, এখানে অবজেক্টিভ রেজাল্ট, এখানে আরেকটা দেখাইছি, যত বেশি দেখানো যত ভালো। এখানে গ্রাফিক্যাল একটা রেজাল্ট দেখাইছি, এখানে আরেকটা অবজেক্টিভ রেজাল্ট দেখাইছি। তারপরে আমি কনক্লুশন করছি। এরপরে যে বাকি যে বিষয়গুলো আছে, এটি হলো একটা বেসিক। আমার পেপারের ক্ষেত্রে এভাবে করা সম্ভব হয়েছে। ডাটা মাইনিং বা মেশিন লার্নিং ক্ষেত্রে এটা নাও হতে পারে, সেখানে দেখা যাচ্ছে মডেলের সাথে ডাটার সাথে একটা সম্পর্ক, সেখানে প্রপোজ মেথডের মধ্যে ডাটার পার্টটা আগে ডিসকাশন করে প্রিপ্রসেসিং করে তারপরে মডেলেরটা কে হাইলাইট করা হয়েছে। কথা কি বুঝতে পারছো? এই জন্য সবগুলো একই রকম ভাবে হবে না, এই জন্য কয়েকটা তোমাকে দেখতে হবে।
তাহলে তাহলে আমি এই বিষয়গুলো তোমাদেরকে ক্লাসের মধ্যে স্লাইড অন করে ক্লাসে মানে এগুলো লেকচার দিব, তোমরা আমাকে প্রশ্ন করবা জানার জন্য, যাতে তুমি বুঝতে পারো, তখন আমি তোমাদেরকে প্রত্যেকটি উত্তর দেবো, ঠিক আছে? বুঝতে পারছো সামনে যে ক্লাসগুলো আছে? হ্যাঁ, এতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, কে যেন হাত উঁচু করছো বলো তো? স্যার এই যে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার অনেক পেপার গুলো পড়ছি, পড়ে যেটুকু দেখলাম তাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো তারা দিয়ে দেয়। তো বুঝলি অনেক নাই? ক্ষেত্রে তো আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো আমি ঠিক মতো বুঝি না। তো ওই ক্ষেত্রে স্যার আমি কি করব? তুমি তো তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা বোঝা লাগবে না, তুমি তোমারটা অ্যাপ্লাই করবা, তুমি তোমারটা অ্যাপ্লাই করবা। তাদের পেপারে ম্যাথমেটিক্যাল ফর্মুলা তোমার যদি লাগে, তুমি যদি কাজে ব্যবহার করতে হয়, তুমি ইউজ করবা। যেমন আমি এগুলো ইউজ করছি, আমার এগুলো লাগছে। হ্যাঁ, এগুলো আমি ইউজ করছি। এখন ইউজ করার সময় দেখা গেছে যে সিম্বল গুলো ওনারা অন্যরকম ইউজ করছে, আমি একটু বদলাই দিয়েছি যাতে কপি ধরা না পড়ে, প্লেজার টেস্ট ধরা না পড়ে। হ্যাঁ, বুদ্ধি করে খাটাইবা। এখানে মনে করো বি দিছি, ওদের ওখানে হয়তো এ ছিল। এখানে আমি পি ডাব্লিউ দিছি, ওদের ওখানে তো অন্য কিছু ছিল। বুঝতে পারছো? স্যার তোমার যদি লাগে পুরো ম্যাথমেটিক্যাল টার্ম তুমি ইউজ করবা, আর যদি না লাগে তাই তো তুমি ইউজ করবা না। স্যার এটা কি ম্যান্ডেটরি যে আমার অ্যালগরিদমের সাপেক্ষে যেসব ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে ওগুলো মেনশন করা অথবা দেয়া? ম্যান্ডেটরির সাথে সম্পর্ক না, সম্পর্কের সাথে হলো তুমি হাউ ইউ ওয়ান্ট টু অর্গানাইজ ইউর পেপার, তুমি কত সুন্দর অর্গানাইজ করতে চাচ্ছ। একটা পেপার যখনই দেখবে যে প্রচুর থিওরিটিক্যাল, সাধারণত সেই পেপার রিজেকশনে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটা পেপার যখন দেখবে যে থিওরি, অ্যালগরিদম এবং ইকুয়েশন ভিত্তিক বিষয়গুলো থাকে, তখন সেটাকে থিঙ্ক করে জান এখানে কাজ আছে। তুমি চিন্তা করো, থিওরিটিক্যাল একটা কোশ্চেন যার অ্যান্সার থিওরিতেও দেওয়া যায়, যার অ্যান্সার থিওরির সাথে ইকুয়েশন এবং অ্যালগরিদম দেওয়া যায়, এখন মার্ক কোনটা বেশি ক্যারি করে বলো তো? সেকেন্ডটা স্যার। হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে রাখবা, তোমাকে বলি, সবাই মনে রাখো, একদম মুখস্থ করে রাখো, একটা ভালো কাজ খারাপ রিপ্রেজেন্টেশনের জন্য রিজেক্ট হয়ে যায়, আর মোটামুটি একটা কাজ অথবা খারাপ কাজ ভালো রিপ্রেজেন্টেশন পেপার একসেপ্ট হয়ে যায়। রিভিউয়ার কারা? আমি রিভিউ করি, আমি রিভিউয়ার, আমি এক জার্নালের কাছে এডিটর আছি, আমাদের কাছে আসে, আমি রিভিউ করছি, কদিন আমার সার্টিফিকেট দিচ্ছে ভালো ভালো জার্নাল থেকে। তো এটা এটা হলো একটা ভিজুয়াল একটা ব্যাপার, যে একটা থিওরিটিক্যাল পেপার, আর একটা হলো যেমন তোমাদেরকে আমি এইটার পেপার দেখলাম, এই পেপারটা তোমার কাছে মনে হয়েছে যে ম্যাথমেটিক্যাল থিওরিটিক্যাল কম্বিনেশন, ঠিক কিনা? তাই মনে হয়েছে না? জি স্যার। আমি তোমাদের আরেকটা পেপার দেখাই, দেখো একটা পেপার দেখাই। এই পেপারটা আন্ডার রিভিউতে আছে ইলসবিয়ারে, ইলসবিয়ারে আন্ডার রিভিউতে চলে গেছে অলরেডি। পেপারটা দেখো, পেপারটা লেখাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছ? দেখো তো কি আছে এর ভিতরে। একটা ছবি আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা ছবি আছে, মানে এখানে টেবিল আছে, এখানে একটা ইকুয়েশন আছে, দুটা, তিনটা, এগুলো কমন ইকুয়েশন, এগুলো কিন্তু নিজস্ব ইকুয়েশন না, মানে এগুলা ইনহেরিট কোনো পেপার থেকে নিয়ে। একটা একটা অ্যালগরিদম আমরা দিছি। দেখো এখানে ছবি পিকচার আছে, এখানে টেবিল আছে। দেখো নিউমেরিক্যাল অ্যাসপেক্টে কি এটা ডিসকাশন করা হয়েছে? দেখো আছে, স্যার দেখো। এগুলো তো কনফারেন্স তাই না, নাকি জার্নাল? এটা জার্নালে টেবুলার গ্রাফ, এটা মেশিন লার্নিং এর রিলেটেড একটা পেপার। যদি না থাকে লাগবে না, দিও না। যেমন মেশিন লার্নিং অনেকগুলো আছে, তোমার লাইব্রেরিতে কাজ করো, প্রয়োজন নাই, দেওয়ার দরকার নাই। যেমন এখানে এটা ছিল না, এখানে আমি এটাকে সৌন্দর্য করার জন্য আমি এটা অ্যাড করছি, সৌন্দর্য করার জন্য এটা অ্যাড করছি। এই যে এই অ্যালগরিদমটা মূলত এখানে ছিল না, অমিট ছিল, এটা আমি অ্যাড করছি যাতে এই বিষয়টাকে আরো সুন্দর করে ভিজুয়ালাইজ করা যায়। তাহলে আমি ডিসকাস না করে, অ্যালগরিদমটা ডিসকাস না করে যদি এভাবে লিখে যদি এটাকে শর্টলি ডিসকাস করি, তাহলে পেপারটা কনসাইজ হলো এবং দেখতেও খুব খুব সুন্দর হলো। তাহলে তারা বুঝবে যে না, সে ট্রুলি সে একটা অ্যালগরিদম উপরে কাজ করছে, এবং সে অ্যালগরিদম কিভাবে কাজ করে তার একটা প্রিন্সিপাল এখানে দেখাই দিচ্ছে। এবার কি বুঝতে পারছো যে কিভাবে জি স্যার। পেপারটাকে আকর্ষণীয় করা যায়? এগুলো শেখাবো না আর কি। হ্যাঁ, অনেক জায়গাগুলো আছে যেগুলো মোটামুটি কাজ করেও ওভারকাম করে বেড়ে চলে আসা যায়। হ্যাঁ, এগুলো শিখতে হবে। হ্যাঁ, তো আমরা আজকে পর্যন্ত রাখি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেই। হ্যাঁ, পরে এটা নিয়ে আরো আলোচনা করবো। হ্যাঁ, তোমাদের যদি আরো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, এখন এখন করতে পারো। আরো কিছু জানা বিষয় থাকলে, অনেক প্রশ্ন আসতে আমি জানি, সবগুলো প্রশ্ন করো, এগুলো সম্বন্ধে তোমাদের উত্তর দিলে তোমরা
তোমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি ক্লাসে যখন এটা পড়াবো তখন অনেক প্রশ্ন করবা শেখার জন্য, যাতে অনেক কিছু তোমরা জানতে পারো। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এটা নিয়ে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এই মেহেদি হাসান আসো, জয় আছে তো, জয় আছে। জি স্যার। জয় Present, জয় sir. জয় তোমার 13টা অনুপস্থিত কেন? কি সমস্যা? স্যার অ্যাটেন্ডেন্সের প্রবলেম আছে স্যার, আমরা স্যার মেল করবো স্যার। আচ্ছা, মেল করে দিতে আমাকে সুন্দর করে। জি স্যার। এই মিট পরীক্ষা দিতে তো, Sir, মিট পরীক্ষা Medias দিতে তো, Officer. মিট জি, পরীক্ষা দিতে তো জয়। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাই তো দিচ্ছে। কাউসার, কাউসার আসো, কাউসার, কাউসার আসছে নাকি? দেখো তো, কাউসার, কাউসার নাই। হ্যাঁ, স্নিগ্ধ আসো, স্নিগ্ধ, স্যার স্নিগ্ধ মেহেদি হাসান আসো। স্যার প্রেজেন্ট দেন না। কে? স্নিগ্ধ আছে? মেহেদি আছে না? মেহেদি আছে, স্নিগ্ধ নাই। রাব্বি আসো, রাব্বি, রাব্বি তো ক্লাস থাকে, রাব্বি নাই। সাকিব, তানবীর, সাকিব, হাবিবুর রহমান, ইয়েস স্যার। আফসর আল মাইন, এই দেওয়ান মোহাম্মদ এহসান, দেওয়ান। ইয়েস স্যার। এই তুমি 7টা অ্যাবসেন্ট কেন? 7টা অ্যাবসেন্ট কেন? এটা ঠিক করে এগুলো স্যার ওই যে স্যার আবার স্যার আপডেট করা লাগবে। তুমি মেইল করো। অর্ক, অর্ক, নাজমুস সাকিব, তানভীর প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দিছি। আচ্ছা, হৃদয়, হৃদয়, হৃদয় আসো, সাড়ে আসা হৃদয়। স্যার 10 স্যার অর্ক প্রেজেন্ট। অর্ক প্রেজেন্ট, হ্যাঁ। অর্ক 10টা অ্যাবসেন্ট কেন? এই 10 তুমি এই যে অ্যাবসেন্ট কেন, এগুলো ঠিক করো। অনলাইনে স্যার সমস্যা হইতেছে এই কারণে স্যার। হ্যাঁ, তুমি মিট পরীক্ষা দিছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে। হৃদয়, হৃদয় আসছো, হৃদয়, হৃদয়। এই সুদীপ্ত, সুদীপ্ত আসো, সুদীপ্ত ক্লাস করে দেবো। সুদীপ্ত বাইন আসো, পিয়াস চক্রবর্তী, Yes, sir. Present. Sudiptaman present, sir. Sudiptaman present. এই সুদীপ্ত বুঝছো, পড়া বুঝছো? এটা জি মাত্র স্যার, মোটে বুঝছি স্যার। বুঝছো? পারবা? জি স্যার, জি স্যার। স্যার হ্যাঁ, না পারবো পারলে স্যার। কিন্তু আমার সাথে দেখা করো, না পারলে। আচ্ছা, শাহাদাত ঠিক আছে। ইসলাম ইভান, শাহাদাত Present, sir. ইসলাম, এই আদিত্য সদাগর তো আছে। রেজাউল ইসলাম, রাতুল, রাতুল তো এগুলো, রাতুল কই? রাতুল, ইয়েস স্যার, আসি স্যার। হ্যাঁ। আফতাহি আরিফিন, প্রেজেন্ট স্যার। তারেক, তারেক, মোজাম্মেল হোসেন, মোজাম্মেল হোসেন, ইপু, Present, sir. হ্যাঁ, সুমাইয়া, Present, sir. সাদাব ইয়াসার, সাদাব, প্রেজেন্ট স্যার। নাফিউল ইসলাম, Present, sir. এই মিম, মিম আছো? Ji, sir. Present. তোমার 8টা অ্যাবসেন্ট কেন? এটা ঠিক করো। Sir, রবিউল আমার ইসলাম, একটা ঠিক ছিল। ইয়েস স্যার। তোমার Yes, যেগুলো sir. সমস্যাগুলো দিয়ে মেইল করো আমাকে। হ্যাঁ, ইলিয়া জি, আফরিন, sir. ইলিয়া, এই ইলিয়া আফরিন Yes, আসো? sir. আকাশ, ইয়েস স্যার। অঙ্কন, অঙ্কন, অঙ্কন নাই, নামাজ সাকিব, অঙ্কন, অঙ্কন নাই। দেখো তো কারো মিউজিকগুলো কেন, মিউজিকগুলো বলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাদের যাদের সমস্যা আছে অ্যাটেন্ডেন্সে, তারা যেটা করবা, তারা ডেটটাকে মেনশন করে মেইল করো।